এখানে কার কার সমস্যা আছে একটু হাত তুলো তো দেখি। আমি তোমাদের প্রবলেম বুঝিয়ে দিব। হ্যাঁ। কার কার সমস্যা আছে একটু হাত তুলো দেখি তোমাদের। সরাসরি হাত তুলো, ভিডিওতে হাত তুলো দেখি। কার সমস্যা আছে? ঠিক আছে, বলো কে ভার্বের সঠিক ব্যবহার, কে রাইট ফর্ম অফ ভার্ব বলে। ভার্বের সঠিক ব্যবহার। এখন ভার্বের সঠিক ব্যবহার করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টেন্সটা খুব ভালো করে জানা দরকার। যাদের টেন্স ভালো করে জানা আছে বা টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে, টেন্সের স্ট্রাকচার গুলো ভালো করে জানা আছে, এবং ভার্বের স্ট্রং ভার্ব যেগুলো আছে, উইক ভার্ব যেগুলো আছে, যারা স্ট্রং ভার্ব, উইক ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো যাদের ভালো করে জানা আছে, তারা একমাত্র রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে বুঝতে পারবে। যাই হোক, আমি আপাতত টেন্সে যাচ্ছি না। আমি জানি তোমরা টেন্স ভালো পারো, আমি টেন্স পড়িয়েছি। আহ, কয়েকজনের কিছু সমস্যা আছে, তাদেরকে দরকার মনে হয় আমি আবার পরবর্তীতে বুঝিয়ে দেব। তো প্রথমত এখানে যে রুলসটা আছে, প্রথম যে রুলসটা দেখতে পাচ্ছি, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এটা আমরা সবাই জানি, এখানে যারা আছো সবাই জানো যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। কিন্তু আবার সবাই এই ভুলটা করো। এটা হচ্ছে একটা কমন মিস্টেক। অনেক ভালো ভালো স্টুডেন্ট এই ভুলটা করে, জানে সবাই কিন্তু লেখার সময় ভুলে যায়। এটা সবার মাথায় রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলারটা অনেকেই আমরা ভুলেই ফেলি, যে থার্ড পারসন আবার নাম্বার আবার সিঙ্গুলার প্লুরাল এত কিছু। সহজ করে আমরা শিখেছিলাম যে সাবজেক্ট যদি হি হয়, অথবা শি হয়, অথবা ইট, অথবা সিঙ্গেল নাম, মানে একজন নাম বোঝায়, যেমন সম্রাট। সাবজেক্ট যদি এমন বোঝায় যেমন হি, শি, ইট, অথবা সম্রাট, অথবা দা বয়, দা বয় কিন্তু একজনকে বোঝাচ্ছে, দা বয়, দা গার্ল, এই ধরনের যখন কোনো কিছু আসবে তখন তোমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবা। চলো আমরা একটা উদাহরণ দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি হি লার্ন ইংলিশ। আমি কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা লিখি নাই। এখানে এস হবে নাকি হবে না, আবার এইখানেও এস হবে কি হবে না, সেটা আমরা বুঝবো কিভাবে? ওই যে আমি একটু আগে বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তো হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। Yes. তো অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি যে হি, শি, ইট, অথবা একজন নাম বোঝালে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে এখানে হি যেহেতু আছে, তাহলে অবশ্যই ভার্বের সাথে এখানে একটা এস বাই এস দিতে হবে। এরপর হচ্ছে দে। দে থার্ড পারসন সিঙ্গুলার না, দে হচ্ছে অনেক মানুষ বোঝাচ্ছে। তারা, তারা তো একজন বোঝায় না, তাহলে অবশ্যই এখানে এস বাই এসটা হবে না। যদি আমি ক্লিক, দেখো তো, এই যেমন সঠিক অ্যান্সারটা চলে আসছে। তাহলে এখানে কি এর পরে, শুনতে পাচ্ছি। এখানে আমি আগে বলেছি তোমরা শুনবো না, তোমাদের নেটওয়ার্কের প্রবলেম। এখানে বার্বের সাথে এস হয়েছে, এখানে বার্বের সাথে এস হয়নি। কেন এস হয়নি? কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এই জন্য এখানে এস হয়েছে, এস যুক্ত হয়েছে, স্যার এখানে এস আসসালামু যুক্ত। আলাইকুম। আচ্ছা, আমরা এক নাম্বার রুলসটা আশা করি বুঝতে পেরেছি। সবাই এটা কি বুঝতে পেরেছো? শুধু ইয়েস নো বলো। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, ইয়েস sir. স্যার। Yes, sir. Yes, sir. ওকে, ইয়েস ওকে, স্যার। আমরা এখন 2 নম্বর রুলসটা দেখবো। তো 2 নম্বর রুলসে কি লেখা আছে? চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করতে হয়। চিরন্তন টেন্স, চিরন্তন সত্য বলতে কি? কোন বাক্য যদি চিরন্তন সত্য হয় তখন Universal বাক্যটা truth. অবশ্যই Universal truth. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এখন চিরন্তন সত্যটা আসলে কোনটা? চিরন্তন সত্য কি? যেটা ইউনিভার্সাল সবসময় ট্রুথ। চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করতে হয়। এখন চিরন্তন সত্যটা কি? চিরন্তন সত্য হচ্ছে যেটা সবসময় সত্য। যেমন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এই বাক্য আমরা সবাই জানি। এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে না, ফিউচার টেন্সে হবে না, সবসময় প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সূর্য কোন দিকে উঠে? সূর্য পূর্ব দিকে উঠে, এটা আমরা জানি, সবাই জানি, তাই এটা চিরন্তন সত্য। আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে,
এটা চিরন্তন সত্য, এটা মিথ্যা না। তো যে কথাগুলো, যে বাক্যগুলো চিরন্তন সত্য, সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে আবার ওই একটি কথা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে আমরা চলো একটা উদাহরণ দেখি। যেমন এখানে দেখতে পাচ্ছি, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করতে হয়। তো দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? মুভ হবে নাকি মুভস হবে? তো অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম, তাই তোমরা অ্যান্সার বলতে না করেছি, আমি আমি নিজে উত্তর দিব। তো এখানে দা আর্থ হচ্ছে অ্যাক্টিভ, মানে পৃথিবীতে একটাই। তো আমি একটু আগে বলেছিলাম যদি একটা নাম বোঝায়, একক সিঙ্গেল নাম বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে মুভ না হয়ে অ্যান্সার হবে হচ্ছে মুভস। moves. দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে আমরা 2 নম্বর রুলসটা বুঝতে পেরেছি। এগুলো একদম বেসিক রুল, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। তারপর হচ্ছে রুলস নাম্বার 3, অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করতে হয়। অভ্যাসগত কাজ কোনটা? অভ্যাসগত কাজ হচ্ছে যেটা প্রত্যেক দিন করা হয়, সেটা হচ্ছে অভ্যাসগত কাজ, যেটা নিয়মিত করা হয়, যেমন রেগুলারলি। আমি যদি বলি, একটা উদাহরণ দেখি তাহলে তোমরা, আমি জানি তুমি বুঝতে পেরেছো, তাও একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে, হি গো টু স্কুল এভরিডে। এই যে এভরিডে দেখে আমরা বুঝতে পারছি যে যেহেতু এভরিডে, তার মানে এটা অভ্যাসগত কাজের মধ্যে পড়ে যায়। যে কাজটা প্রত্যেক দিনই করা হয় বা নিয়মিত করা হয়, সেটা অভ্যাসগত কাজের মধ্যে পড়ে। আর অভ্যাসগত কাজের মধ্যে পড়লে যেটা হয়, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করতে হচ্ছে আবার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করতে হলে আমাদের একটা কথা আবার মনে করতে হচ্ছে, সেটা কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তো হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না, তারা বাসায় একটু প্র্যাকটিস করো, আর না পারলে আমি আগামী ক্লাসে আবার বলে দিব। আর যারা আবার পুরাতন স্টুডেন্ট, তাদের এগুলো মুখস্থ আমি শিওর, তাদের কোনো সমস্যা হবে না। তো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে গো না হয়ে এখানে অ্যান্সার হবে হচ্ছে গোজ। হি গোজ টু স্কুল এভরিডে। Yes. এখানে তাহলে হি গো না হয়ে এখানে গোজ হয়েছে, কেন? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা রুলস নাম্বার 4 দেখবো এখন। রুলস নাম্বার 4 যেটা হচ্ছে, এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে। ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, সামটাইম, সামটাইমস হবে এখানে, অফেন, ডেইলি, এভরিডে, ইটিসি বাক্যে থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে দেখতে পাচ্ছি, সামটাইমস, সামটাইমস হি রিড নিউজ পেপার। এখানে কি এস হবে নাকি হবে না? অবশ্যই এখানে একটা এস দেওয়া লাগবে, কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই আমরা ভার্বের সাথে একটা এস বাই এস দেবো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এখানে রিডস। রিড না হয় অ্যান্সার হবে হচ্ছে রিডস। আবার এখানে অফেন আছে, দেখো তো এখানে অফেন, এই যে অফেন শব্দটা এখানে কোথাও ছিল অবশ্যই, এই যে অফেন, তাহলে এই অফেনটা আমি এখানে অফেন, এই অফেন অফেন মিলে গেছে। তো আমি কি বলেছিলাম, যদি এই শব্দগুলো কোন বাক্যে থাকে, তাহলে অবশ্যই তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ভার্বের সাথে এস বাই এস দিতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে হি কাম না হয় এখানে কামস হবে। তো আশা করছি এটাও ক্লিয়ার। এখানে সামটাইম হি রিডস নিউজ পেপার, আর এখানে কি হবে? হি অফেন কামস হিয়ার। তাহলে আশা করছি এই এই দুইটা তোমাদের, Comes হবে। এই দুইটা তোমাদের ক্লিয়ার। এখন আমরা দেখবো হচ্ছে রুলস নাম্বার 5। এতক্ষণ কয়টা যে রুল? এত আমি 20টা রুলস পড়াবো, এতক্ষণ যেগুলো দেখতো সেগুলো একদম বেসিক। আমরা আস্তে আস্তে একটু আপডেটে যাব। এইগুলো ইম্পর্টেন্ট, আমি যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো, এগুলো একটু বেশি ভালো করে মুখস্থ রাখবা। নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, এট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, কোন বাক্যে থাকলে তখন সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? তোমরা তো জানো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস এক্সটেনশন। চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে
এর নাও আছে, ওই যে উপরে আমি কিন্তু লিখেছি যে এই শব্দগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্সের হবে। যেহেতু এই বাক্যে নাও আছে, হি আছে, তারপরে এখানে He লার্ন is আছে, learning. তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কিন্তু ভার্বের সাথে আইএনজি দেওয়া লাগবে, আবার Sir, এম he এর is learning. আমি কিন্তু বলেছি তোমরা কোনো অ্যান্সার দিবা না, আগেই বলেছি অ্যান্সার দিবা না তোমরা কেউ। হি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ এর বসে, তাই এখানে আমি দিব হচ্ছে হি এর সাথে ইজ বসে। আর লার্নটা কি হবে? লার্নটা হবে হচ্ছে লার্নিং। Learning. আর এখানে এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমরা টিভি দেখছি, তাহলে এট দিস মোমেন্ট যেহেতু আছে, আমি উপর লিখেছিলাম এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি করতে হবে? সাবজেক্টের পর এম ইজ আর বসবে, তারপর আইএনজি হবে। তাহলে উই এর সাথে তো আর এম বসবে না, ইজও বসবে না, আমরা জানি এখানে আর আর বসবে। আর আর ওয়াচটা হয়ে যাবে হচ্ছে ওয়া watching. ওয়াচিং। তাহলে আমাদের কি করতে হচ্ছে? আমাদের এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। এগুলো থাকলে এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কোন শব্দগুলো? নাও, এট, প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে। তাহলে অলরেডি আমরা কিন্তু এখানে অ্যান্সারটা দেখতে পাচ্ছি যে ইজ লার্নিং, আর এখানে দেখতে পাচ্ছি কি আর ওয়াচিং। এটা কিভাবে হয়েছে? ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তো রুলস নাম্বার 5 কমপ্লিট। আমরা এখন দেখবো হচ্ছে রুলস নাম্বার 6। তোমাদের আমি যে পিডিএফটা দিয়েছি, ওই পিডিএফ এর মধ্যে সবগুলো এগুলো দেওয়া আছে। তোমরা সহজে এই যখন পড়বা তখন তোমাদের কাছে ইজি মনে হবে, যখন তোমরা রিভিশন দেবা। আচ্ছা, আমরা এখন রুলস নাম্বার 6 পড়বো। তো রুলস নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা এই শব্দগুলো, খুবই স্যার, ইম্পর্টেন্ট। পিডিএফ এ কি রুলস আছে? এই সবগুলো রুলস আছে, পিডিএফ এ দেওয়া আছে সবগুলো রুলস। দেখো, অতীতে নির্দেশক, অতীতে হবে না, অতীত নির্দেশক হবে। অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে, এগো, বিফোর, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ। আবারও বলছি, এই রুলসটা টু মাচ ইম্পর্টেন্ট, পাবাই তোমরা। তো এইগুলো থাকলে ভার্বে, মানে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের পাস্ট ফর্ম হবে। আমি আবারও বলছি, এই শব্দগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম হবে, সেটা তোমরা সবাই জানো। তো পাস্ট ফর্ম গুলো যদি আমরা না জানি, ভার্বের ফর্ম গুলো যদি না জানি, তাহলে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো না। যাদের ভার্বের ফর্মের সমস্যা আছে, তারা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব গুলো তোমাদের অ্যাডভান্স বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে ফেলো, নয়তো কিন্তু আবার সমস্যায় পড়বা। তাহলে চলো আমরা দু একটা উদাহরণ দেখি। এখানে দেখতে পাচ্ছি হি কাম হিয়ার ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে একটা অতীত নির্দেশক শব্দ, এটা অতীতকে নির্দেশ করে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। যেহেতু ইয়েস্টারডে একটা অতীত নির্দেশক শব্দ, তাহলে এই ভার্বটা এখানে পাস্ট ফর্ম হবে। কাম না হয়ে এখানে ভার্বের পাস্ট ফর্ম কি সেটা তোমরা জানো। এই কামের পাস্ট ফর্ম কি? আমি প্রশ্ন করলে তোমরা সবাই উত্তর দিয়ে ফেলবা। আমি কিন্তু বলেছি উত্তর দেওয়া লাগবে না, আমি জানি তোমরা জানো। এটা কামটা হবে হচ্ছে কেম, অ্যান্সার হবে হচ্ছে কেম। আবার লাস্ট ইয়ার, এটাও কিন্তু একটা অতীত নির্দেশক শব্দ, এটা অতীতকে বোঝাচ্ছে। তা এখানেও ভার্বটা কি হবে? গো না হয়ে ওয়েন্ট হবে। When? পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে আশা করছি এই দুইটা বিষয় ক্লিয়ার। আমি আবার একটু বলে নিচ্ছি, এই আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এই শব্দগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন হি কাম না হয়ে এখানে কেম হয়েছে, আবার লাস্ট ইয়ার যেহেতু আছে, তাহলে উই গো না হয়ে এখানে হবে ওয়েন্ট। আশা করছি এই এই 6 নম্বর কার এখান থেকে জানি সাউন্ড আসছে, আমি সাউন্ড আসলে আমার বিরক্ত লাগে, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, কার এখান থেকে সাউন্ড আসছে প্লিজ, আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু বের করে দিব। ওকে, এখন আমরা রুলস নাম্বার 6 পড়বো, সরি 7 পড়বো। তো রুলস নাম্বার 7 এ যেটা আছে এটা ইম্পর্টেন্ট। জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এখানে কম হবে, ইয়েট এর উপর কম হবে, এবার উপর কম হবে, ইয়েট, এবার, অলরেডি। এই শব্দগুলো কোন বাক্যে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবা। আমি একটু পড়ি আবার। এই শব্দগুলো থাকলে, কোন বাক্যে থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স
ফলো করতে হয়। আমরা দু একটা উদাহরণ দেখি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট নাও কিন্তু অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট নাও আছে, এর উপরে কিন্তু জাস্ট নাও লেখা ছিল যে এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে আমরা জানি যে হ্যাভ হ্যাজ বসে, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, আমি সংক্ষিপ্ত ভাবে লিখলাম ভার্ব থ্রি। তাহলে এখানে হি এর পরে কি হবে? হি এর পরে তো হ্যাভ হবে না, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে বসে হচ্ছে হ্যাজ, হি হ্যাজ। তারপরে এই ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডু ডিড ডান, এখানে অ্যান্সার হচ্ছে হ্যাজ ডান। এরপরে হচ্ছে রিসেন্টলি, দেখো এখানে রিসেন্টলি আছে উপরে, কিন্তু এখানে এখানে কিন্তু রিসেন্টলি আছে। যখন এই শব্দগুলো থাকবে আমরা পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিতে চাই তাহলে আই এর পরে অবশ্যই কি দিতে হবে? স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখছিলাম স্ট্রাকচার, এখানে কি সাবজেক্ট ছিল, আর ছিল হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? আই এর সাথে সবসময় বসে হচ্ছে হ্যাভ, সরি, ওকে। তো আই এর সাথে সবসময় হ্যাভ বসে, আর হি এর সাথে হ্যাজ, অর্থাৎ একজন বোঝালে হ্যাজ, বেশি বোঝালে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ। যেমন এখানে হি এর সাথে আমি হ্যাজ দিয়েছি, আর এখানে আই এর সাথে হ্যাভ দিয়েছি। তো হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা আমি আবারও বলে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে বাকি সব ক্ষেত্রেই ফার্স্ট পারসন হোক আর যাই হোক, ওর সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, তখন সব ক্ষেত্রেই হ্যাভ হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার কি? আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে হি, শি, ইট অথবা সিঙ্গেল নাম বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার। সেই ক্ষেত্রে যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস যুক্ত করেছি, এখানেও আমরা হ্যাজ ইউজ করব বা হ্যাজ যুক্ত করব। ওকে, রুলস নাম্বার 7 কমপ্লিট। আমরা যাব হচ্ছে রুলস নাম্বার 8 এ। রুলস নাম্বার 8 এ কি লেখা আছে? যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ যখনই দেখবো এই ভার্বগুলো আছে তখন ওই ভার্বে, এই ভার্বগুলোর পর যখন অন্য কোনো একটা ভার্ব থাকবে তখন সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। কিভাবে? চলো আমরা একটা উদাহরণ দেখি। তো এখানে দেখতে পাচ্ছ যে হ্যাজ আছে, যেহেতু হ্যাজ আছে তাহলে এখানে কমপ্লিটটা তো কমপ্লিট থাকতে পারবে না, কারণ আমরা শিখেছি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে কমপ্লিটটা হয়ে যাবে কি? কমপ্লিটেড। ঠিক তেমন, ঠিক তেমনই এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে স্যার হি হ্যাজ এর বুঝলেন পরে স্যার। কমপ্লিটটা কমপ্লিটেড হয়ে গেছে, আর এখানে ইটটা ইটেন হয়ে গেছে। কে কি বলেছো বলো তো, কিছু বুঝতে পারিনি। আচ্ছা, রুলস নাম্বার 8 কমপ্লিট। এগুলো মুখস্থ করবা কিন্তু, হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আচ্ছা, রুলস নাম্বার 9 এ যাবো আমি এখন। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট। শাহরিয়ার স্ক্রিনে আঁকা কি করছো? আচ্ছা, তো এই শব্দগুলো মুখস্থ রাখবা, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, নিড, বি গোয়িং টু। বি গোয়িং টু মানে কি? একটু পরে শিখতে পারবে। বি মানে হচ্ছে এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার। যখনই বি এর পরে গোয়িং টু থাকে, ইজ এর পরে গোয়িং টু থাকে, আর এর পরে গোয়িং টু থাকবে, এরপরে এখানে কি লিখেছি? ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো মুখস্থ রাখতে হবে, একদম টুটস্থ মুখস্থ রাখতে হবে। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। কারণ ভার্বের বেস ফর্মটা কি? যে ভার্বটা একদম রুট ওয়ার্ড, যেমন ডু, ডু, ডু থেকে ডাজ হয়, ডু থেকে ডিড হয়, ডু থেকে ডান হয়, এ থেকে ডুইং হয়। তাহলে এটার বেস ফর্ম কোনটা? এই যে সবগুলো শব্দ কোন থেকে থেকে আসছে? এই ডু থেকে সবগুলো শব্দ গিয়েছে। তাহলে এখানে ডুটা কি হবে? ডুটা হচ্ছে বেস ফর্ম। যখন এই শব্দগুলো থাকবে তখন আর এইখানে এস বা ইএস, আইএনজি, পাস্ট ফর্ম কিছু হতে পারবে না। একদম যে মেইন ওয়ার্ডটা তোমাকে সেই ওয়ার্ডটা পাঠাতে হবে। এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক পাবা তোমরা যখন করতে যাবা। আচ্ছা, আমরা উদাহরণ যদি দেখি দুই একটা। দেখো হি কুড, অনেকেই ভাববে যে এখানে যেহেতু কুড আছে, কুড যেহেতু পাস্ট টেন্সের,
তাহলে এখানে ডিড হবে মনে হয়, এরকম অনেকে ভাবতে পারে, কিন্তু আসলেই না। কুডের পরে বেস ফর্ম হবে, যা আছে এখানে তাই হবে। ঠিক শুডের পরেও এখানে সাবজেক্ট হি সি হচ্ছে তার পাশে সিঙ্গুলার নাম্বার, এগুলো হলেও এখানে এস বেস হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ আমরা শিখেছি যে এই ভার্বগুলোর পরে সাবজেক্ট তার পাশে সিঙ্গুলার হোক আর যাই হোক না কেন, পাস্ট টেন্সের হোক না কেন, ফিউচার টেন্স যাই, যে কোনো টেন্সে হোক না কেন, তোমরা ভার্বটাকে পরিবর্তন করতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের এই ভার্বগুলো অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? অ্যান্সারটা দাঁড়াচ্ছে হি কুড ডু, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে হি শুড গো টু ইস সরি শি শুড গো টু স্কুল। তাহলে এইটাও ক্লিয়ার। আমরা এখন চলে যাব হচ্ছে রুলস নাম্বার 10। এই বিষয়টা হচ্ছে একটু আগে তোমাদেরকে যেগুলো বলেছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, বি গোয়িং টু, এই শব্দগুলোর পরে যদি বি থাকে, ওই সময় কিন্তু বি ছিল না। এখন কি বলছি, এই শব্দগুলোর পর যখন বি থাকবে তখন তোমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবা। একটু আগে বলেছিলাম শুধুমাত্র এই ওয়ার্ড গুলো থাকলে কোনো ভার্বের পরিবর্তন হবে না। এখন বলছি এই ওয়ার্ড গুলোর পর যখন বি থাকবে তখন তোমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবা। কিভাবে? চলো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ক শুড বি, এখানে ডুটা কি হবে? এখানে তো ডুটা হতে পারবে না। কেন হতে পারবে না? আমরা জানি এই যে বি এর কারণে এই ডুটা হয়ে যাবে হচ্ছে এখানে ডান। কারণ আমরা শিখেছি যে এই শব্দগুলোর পর বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আশা করছি এটা ক্লিয়ার। আরেকটা আছে উদাহরণ, দ্য ট্যাঙ্ক মাস্ট বি, দ্য ট্যাঙ্ক না সরি এখানে আসলে আমি আমার টাইপিং মিস্টেক হয়েছে, এখানে টাস্ক হবে, টি এ এস কে হবে। দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিট না হয়ে এখানে কমপ্লিটেড হবে। কেন হবে? আমরা এই যে একটু আগে বলেছি এগুলোর উপর বি থাকলে, অর্থাৎ যে কোনো সময় দেখবা বি আছে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে ইউজ করতে হবে। তাহলে এখানে কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কমপ্লিটেড। তাহলে এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? দ্য ওয়ার্ক শুড বি, এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে দ্য ওয়ার্ক শুড বি ডান। বি এর কারণে এখানে ডান হয়েছে। এরপর এখানে দাঁড়াচ্ছে এখানে ট্যাং না, হ্যাঁ আমি আবার বলছি এখানে টাস্ক হবে, এনটা হবে না, আমি এখানে ভুল ক্রমে লিখেছি। দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিট না হয় এখানে কমপ্লিটেড হবে। কেন? এই মডেলের পরে এই মডেল অক্সিলারি ভার্বের পরে যখন বি থাকবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাচ্ছি রুলস নাম্বার 11। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি খুবই ভালো করে মনে রাখবা। প্রেপোজিশন ইন, এট, অফ, ফর, উইথ, বাই, উইদাউট, এই এরকম আরো অনেক প্রেপোজিশন আছে। যারা আমার পুরাতন স্টুডেন্ট তাদেরকে প্রায় অনেকগুলো প্রেপোজিশন পড়িয়েছি, ব্যবহারও শিখিয়েছি। তোমরা যারা পারো নাই তাদেরকে আমি পরবর্তীতে যখন আমি ফ্রি থাকবো আমি এগুলো পড়াবো। তো এই প্রেপোজিশন গুলোর পর ভার্বের সাথে সব সময় যে কোনো প্রেপোজিশন আসুক না কেন, প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে শুধুমাত্র টু ছাড়া। একটা উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবো। যেমন এখানে আছে উই গো টু ইংলিশ অপারেশন, আমরা ইংলিশ অপারেশনে যাই। এই যে ফর হচ্ছে এখানে একটা প্রেপোজিশন, আমি কিন্তু উপরে রুলস এর মধ্যে লিখেছি ফর যেহেতু একটা প্রেপোজিশন, তাহলে এখানে ভার্বের সাথে অবশ্যই একটা আইএনজি দিতে হবে। তাহলে আইএনজি দিলে কি হবে অ্যান্সারটা? ফর লার্ন না হয়ে এখানে হচ্ছে লার্নিং, সেটাই হচ্ছে মূল কথা। তো এটাই কিন্তু ভার্বের সঠিক ব্যবহার হচ্ছে এখানে। কেন? আমি আবারও বলছি, এই যে প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি যুক্ত হতে হয়, এটা কিন্তু রুলস, নিয়ম। তাই এখানে লার্ন না হয়ে হবে কি, আমি এখানে কি যুক্ত করে দেবো? আইএনজি যুক্ত করে দেবো। ঠিক এখানেও ইউ ক্যান নট গেট গুড মার্কস, তুমি ভালো ফলাফল পেতে পারো না উইদাউট, উইদাউট হচ্ছে একটা প্রেপোজিশন যে উপরে আছে, তাহলে উইদাউট এর পর অবশ্যই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে ওয়ার্কটা হয়ে যাচ্ছে Working ওয়ার্কিং। hard. তাহলে কার এখান থেকে সাউন্ড আসছে প্লিজ? তাহলে এখানে অ্যান্সারে কি দাঁড়াচ্ছে? উই গো টু ইংলিশ Working. অপারেশন ফর লার্ন না হয়ে এখানে অ্যান্সার হচ্ছে ফর লার্নিং ইংলিশ। আর এখানে হচ্ছে ইউ ক্যান নট গেট গুড মার্কস উইদাউট ওয়ার্ক, হয়ে যাবে হচ্ছে ওয়ার্কিং, Working hard. উইদাউট ওয়ার্কিং হার্ড। তাহলে কি করতে হচ্ছে আমাদেরকে? Working এই hard. প্রেপোজিশন গুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ আমি আরো কতগুলো প্রেপোজিশন দিব যেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। আর আবারও বলছি প্রেপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএন যুক্ত করতে হয়। ওকে, তারপর হচ্ছে রুলস নাম্বার 12। দেখো এখানে আমি কি লিখেছি, এখানে আবার লিখেছি যে প্রেপোজিশন টু, এটা কিন্তু একটা প্রেপোজিশন, কিন্তু এটার পর কখনো আইএনজি যুক্ত করতে হবে না। এটার পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে।
ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই হবে। এটা আমরা উদাহরণ দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবো। চলো আমরা উদাহরণ দেখে নিই দুইটা। যেমন এখানে দেখতে পাচ্ছি উই কাম হিয়ার টু, এখানে লার্ন হবে নাকি লার্নিং হবে নাকি লার্নস হবে? কিছুই হবে না। কেন হবে না? এই যে আমরা শিখেছি যে বেস ফর্ম হবে, বেস ফর্ম মানে ভার্ব যা থাকবে তাই হবে। ঠিক এখানেও সেম, উই কেম হিয়ার টু, টু এর পরে মিটিং হবে না, আবার কি হবে না, মিটসও হবে না। এখানে এই টু গুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না, যা থাকবে তাই হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার প্রথমটা হবে হচ্ছে উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আবার এখানে কি দাঁড়াচ্ছে? এখানে কি, হি কেম হিয়ার টু মিট মি। এখানে টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, বেস ফর্ম বসে। তাহলে এখানে কি দিয়েছি, টু এর পরে লার্ন ছিল, লার্নে দিয়েছি, আর এখানে মিট, টু এর পরে মিট আছে, মানে মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তাই আমরা টু এর পরে এখানে মিট ইউজ করবো। ওকে, রুলস নাম্বার চলে যাচ্ছে, রুলস নাম্বার হচ্ছে 13। এতক্ষণ যা পড়েছো এটা একটু আপডেট গ্রামার, এটা তোমাদের খুবই কম আসতে পারে, কিন্তু শিখে রাখা ভালো। এতক্ষণ আমরা শিখেছি যে টু এর পরে কি হয় না, আইএনজি যুক্ত হয় না বা কোনো ভার্বের পরিবর্তন হয় না। কিন্তু এই যে উইথ আ ভিউ টু আছে, গেট ইউজ টু আছে, লুক ফরওয়ার্ড টু আছে, বি ইউজ টু আছে, এইগুলো পর আবার আইএনজি হবে। এগুলো যখন থাকবে, আর শুধুমাত্র সিঙ্গেল টু থাকলে আইএনজি যুক্ত করা যাবে না। যখন এই শব্দগুলো থাকবে, এই শব্দগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এই শব্দগুলো যখনই থাকবে তখনই তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। আর যখন থাকবে না, তখন হচ্ছে ওই নর্মাল টু থাকবে, তখন শুধু তুমি ভার্বের বেস ফর্ম ইউজ করবা, কোনো পরিবর্তন করবে না, যা থাকবে তাই হবে। চলো আমরা একটা উদাহরণ দেখি বা দুইটা উদাহরণ দেখি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল। হি স্টাডিড হার্ড উইথ আ ভিউ টু, এখানে গেটটা তাহলে কি হবে? এখানে কি গেট হবে? অনেকে কি মনে করবে, স্যার তো বলেছিল টু এর পরে কি হয় না, টু এর পরে হচ্ছে বেস ফর্ম হয়, কোনো কিছু যুক্ত করা যায় না। কিন্তু এখানে কিন্তু শুধু টু না, এখানে হচ্ছে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। যখন উইথ আ ভিউ টু থাকবে তখন আবার আইন যুক্ত করতে হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? গেট না হয় হবে কি, গেটিং হবে। গেট না হয় হবে হচ্ছে গেটিং। হ্যাঁ, ওয়াইল এর পর ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। যখন দেখবা যে ওয়াইল আছে, ওয়াইল এর পর ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। কিভাবে? আমরা উদাহরণটা দেখি। সরি, হ্যাঁ, তো এই যেমন এখানে উদাহরণে কি আছে, while go to school I saw you। তাহলে while এর পর এখানে go না হয়, এখানে হবে হচ্ছে going। while going to school I saw you, স্কুলে যাওয়ার সময় আমি তোমাকে দেখেছিলাম। আপনার স্ক্রিনে আঁকা কি করছো কিন্তু, তাহলে while এর পরে এখানে গোটা হয়ে যাবে হচ্ছে going, while going। আবারও বলছি, while এর পরে ভার্ব থাকলে সরাসরি ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু while এর পর যদি সাবজেক্ট থাকে, দেখো তো কি লিখি, while, এখানে আই আছে মনে করো, এখানে আবার গো আছে, টু টু আছে, তো টু স্কুল, তারপর হচ্ছে আই সো ইউ। এখানে কি করতে হবে, এখানে আবার মনে রাখতে হবে ওয়াইল এর পর সরাসরি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু ওয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে কি হবে, ওয়াজ গোয়িং। আবারও বলছি, ওয়াইল এর পর যদি সরাসরি ভার্ব থেকে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। কিন্তু ওয়াইল এর পর যদি এখানে সাবজেক্ট থাকে, হি সি উই দে যাই থাকুক না কেন, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি, অক্সিলারি ভার্বের পর, সরি, ওয়াজ ওয়ার পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আই এর সাথে ওয়াজ বসে, তাই ওয়াজ দিয়েছি, তারপর ভার্বের সাথে আইএনজি দিয়েছি, আই ওয়াজ গোইং টু স্কুল আই সো ইউ, আমি তোমাকে দেখেছিলাম। তাহলে এই রুলসটা ক্লিয়ার। আমরা দেখবো হচ্ছে রুলস নাম্বার 15। এগুলো একদম ইজি, তোমরা অলরেডি এগুলো পড়েছো। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ এগুলোর পরে কখন এস বাই এস পাস্ট ফর্ম হতে পারবে না। আমরা দুটা উদাহরণ দেখি, তাহলে আরো একটু ক্লিয়ার হতে পারবে। যেমন এখানে আছে আই ডিডেন্ট ড্যাশ মাই এইচ ডাব্লিউ, তাহলে এখানে কমপ্লিটেড হবে নাকি কমপ্লিট হবে?
অনেকেই ভাববে যে এটা পাস্ট টেন্সে ডিডেন্ট আছে তাহলে এটা মনে পাস্ট হবে, কমপ্লিটেড হবে, কিন্তু আসলে তা না। ডিডেন্টের পর ডিডেন্ট হোক, ডাজেন্ট হোক, ডোন্ট হোক, এগুলোর উপর সবসময় বাড়বে বেস ফর্ম হয়, অর্থাৎ মূল যে ওয়ার্ডটা সেটাই বসবে, কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমি এখানে কি করব, কমপ্লিট যেভাবে আছে সেটা এখানে তাই রেখে দিব। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, আই ডিডেন্ট কমপ্লিট মাই HW। ওকে, মডেল রুলস নাম্বার 16। রুলস নাম্বার 16 কি আছে এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। বি ভার্ব, মানে বি ভার্ব কি আগে বুঝতে হবে যে বি ভার্ব কি। বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন। বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আবারও বলছি, বি ভার্ব মানেই এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন। যখন এরকম বি থাকবে, হয় তোমাকে এম ইউজ করতে হবে, নয়তো ইজ ইউজ করতে হবে, নয়তো আর, নয়তো ওয়াজ, নয়তো ওয়ার। এটা কখন কোনটা ইউজ করব সেটা বাক্য দেখে যদি মনে হয় প্রেজেন্ট টেন্সের তাহলে আমরা এম ইজ আর ইউজ করবো। যদি বাক্যটা পাস্ট টেন্সের মনে হয় তাহলে ওয়াজ ওয়ার ইউজ করবো। ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট হলে তোমরা জানি বিন ইউজ করতে হয়। আর এই বিটা কখনো ইউজ করতে হয়, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পর, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলোর পরে বি ইউজ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। চলো দুইটা উদাহরণ দেখি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, হি বি আর ডক্টর। যদি পরীক্ষার হলে বা তোমাদের এই এক্সারসাইজ করার সময় এরকম বি থাকে, তাহলে অবশ্যই এই বিটা তখন কি হয়ে যাবে, ডক্টর। তাহলে তো Is. পাস্ট টেন্সে ওয়াজও দেওয়া যেতে পারে, এখানে ইজও দেওয়া যেতে পারে। ওয়াজ দিব না কেন, কারণ এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নাই, আর আমরা ইজি দিব। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াবে, এখানে অ্যান্সারটা হচ্ছে ইজ। এরপর একটা কি আছে, হি ড্যাশ আ ডক, হি ড্যাশ সিক ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে আছে গতকাল, আবরার আঁকা কি করবে না কিন্তু, ইয়েস্টারডে যেহেতু আবরার, আমি কিন্তু বের করে দিব। তাহলে এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে হচ্ছে পাস্ট টেন্স, একটা একটা অতীত নির্দেশক শব্দ। যেহেতু অতীত নির্দেশক, তাহলে এখানে আমরা এম ইজ আর না দিয়ে এখানে আমরা ওয়াজ ওয়ার দিব। তাহলে হি এর সাথে তো ওয়ার বসবে না, অবশ্যই ওয়াজ বসবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, প্রথমটা হবে Was. হচ্ছে, প্রথমটা হবে হচ্ছে ইজ, দ্বিতীয়টা হবে হচ্ছে ওয়াজ। তো আমরা শিখলাম যে বি ভার্ব থাকলে আমরা আসলে কি ইউজ করব। বি ভার্ব থাকলে আমরা এম ইজ আর বা ওয়াজ আর বা বি বিন বিং ইউজ করব। ক্লাসে ডিটেলস আমি আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, রুলস নাম্বার 16 গেল, এখন হচ্ছে 17। 17 কি, এটা একদম ইজি, তোমরা জানো যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস করে যেভাবে আইএনজি যুক্ত করতে হয় সেটা কিন্তু একই। মানে এম ইজ এর মানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সিভ এখানে মূলত আমি বোঝাচ্ছি, আর ওয়াজ এর মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছি। আমরা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার। যেমন হি ইজ ড্যাশ ফুটবল, তাহলে এখানে ইজ এর পরে যেহেতু ভার্ব আছে অবশ্যই এখানে এটা ইজটা, প্লেটা হয়ে যাবে হচ্ছে প্লেইং। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, হি ইজ প্লেইং ফুটবল। এরপর এখানে কি আছে, উই ওয়ার গোয়িং টু মার্কেট হবে এখানে, হ্যাঁ আমি এখানে মার্ক লিখে ফেলছি, উই ওয়ার গোয়িং টু মার্কেট। এটা আমি পরবর্তীতে ঠিক করে দেবো, তোমাদের মনে হয় সেটার মধ্যে ঠিক করা আছে। তাহলে ওয়ার এর পর অবশ্যই ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এটাও ক্লিয়ার। এখন দেখবো হচ্ছে রুলস নাম্বার 18। এটা একটু কঠিন আছে, এটা আসলে তোমাদেরকে বোঝানোটা অনেকটা টাফ হয়ে যাবে আমার জন্য। কেন, কারণ তোমরা অ্যাক্টিভ প্যাসিভ এগুলো বুঝো না, ভয়েস তোমরা পড়ো না কখনো, যার জন্য তোমাদের একটু প্রবলেম হবে। তাও একটা শর্টকাট একটু বুঝিয়ে রাখি, যতটুকু বুঝতে পারো বুঝবা, না বুঝতে পারলে আমি ক্লাস একটু আলোচনা করবো, এটা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। দেখো, এমিজারের পর আমরা অলরেডি শিখেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু আবার এখানে আবার লিখেছি একইভাবে, ওই এমিজার ওয়াজর আছে কিন্তু এখানে আবার লিখেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এখন কখন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কখন আইএনজি হবে, সেটা তুমি বাংলা মিনিং বোঝার চেষ্টা করবা। মিনিং বুঝতে পারলে তুমি এখানে আইএনজি যুক্ত করবা নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করবা, তুমি সহজে বুঝতে পারবা। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো। যেমন দা ওয়ার্ক ইজ ডুইং, আচ্ছা বলো তো, দা ওয়ার্ক ইজ ডুইং মানে কি, কাজটি করছি। কাজ কি নিজে কাজ করে, কখনই করে না। তাহলে দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়।
সেই ক্ষেত্রে এখানে ডুটা ডান না হয় এখানে, এখানে ডুইং না হয় এখানে কি হবে, এখানে ডান হবে। ঠিক তেমনি আ বুক ওয়াজ বাইং, যদি এখানে বাইং দিই, একটা বই কিনছিল, বই কিনে দিয়ে কখনো কিনতে পারে? অবশ্যই কিনতে পারে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে আইন দিলে আমাদের বাক্যটা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে আ বুক ওয়াজ বট, একটা বই কিনা হয়েছিল। আমি জানি না কতটুকু বুঝতে পেরেছো, যে মিনিং বোঝার চেষ্টা করবা। যদি দেখো যে মিনিংটা দাঁড়াচ্ছে এই এই সাবজেক্টটা কাজ করতে পারতেছে, তাহলে কি দিবা, আইএনজি দিবা। আর যদি মনে করো যে না, সাবজেক্ট এখানে কাজ করতে পারে না, বুক তো নিজে কিনতে পারে না, বুক ওয়াজ বট, বইটি কিনা হয়েছিল, তার মানে বই কিন্তু কিনা হয়েছিল কারোর মাধ্যমে, সে তো নিজে কিনতে পারছে না। এই ক্ষেত্রে তোমরা এখানে কি দিবা, মিনিং বুঝতে পারলে এখানে ওয়াজের পরে এমিদার পরে পারবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এটা নিয়ে আমি ক্লাস দরকার পড়ে আমি আবার আলোচনা করব। তাহলে এমিদারের পর যেটা বলতে চাচ্ছিলাম, এই এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর আইন যুক্ত করতে হয়, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও যুক্ত করতে হয়। কারণ কখন আইন যুক্ত করব, কোন পাস্ট পার্টিসিপল যুক্ত করব, যখন মনে করবো যে সাবজেক্টটা, যখন দেখবো যে সাবজেক্ট কাজ করতে পারছে, শুরুতে যে থাকবে সে তো সাবজেক্ট, তাই না? তা ওয়ার্ক ইজ এখানে ডুইং দিতে তো মিলে না, কাজ একটা তো বস্তু, সেটা তো আর কাজ করতে পারে না। তা ওয়ার্ক ইজ, তখন আমরা এখানে ডুটা হয়ে যাবে হচ্ছে ডান হয়ে যাবে। আর এখানেও সেম কাহিনী, আ বুক ওয়াজ বট, একটা বই কিনছিল, একটা বই তুমি যে কিনতে পারে না, তাহলে কি হবে, একটা বই কেনা হয়েছিল, তাহলে এখানে কি হবে অ্যান্সারটা, আ বুক ওয়াজ বট। এখানে হচ্ছে বাইং না হয়ে বট হচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি কিছুটা, হয়তো তুমি ধারণা পেয়েছো যে মিনিং এর উপর ডিপেন্ড করছে তুমি আইএনজি দিবা নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবা। আচ্ছা, এরপর হচ্ছে রুলস নাম্বার 19। কি? এই তো বললাম প্যাসিভ, এগুলো বুঝবা না, এগুলো যদি বুঝাতে যাই আমাকে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস পড়াইতে হবে, আর এগুলো এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। আপাতত এই জন্য আমি ভয়েস এই অ্যাক্টিভ প্যাসিভ বলি নাই, বলেছি যে মিনিং এর উপর ডিপেন্ড করে তোমরা আইএনজি পাস্ট পার্টিসিপল ফর্ম দিবা। আমি যখন সময় পাবো তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ ঠিকই বুঝিয়ে দিব। আচ্ছা, এখন দেখো, লাভ, লাইক, এনজয়, ফিল, স্টপ, স্টার্ট, মাইন্ড, এই শব্দগুলোর পর যখন কোনো ভার্ব থাকবে, এই শব্দগুলোর পর যখন কোনো ভার্ব থাকবে, তখন সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। কিভাবে, চলো একটা উদাহরণ দেখি। যেমন এখানে আছে হি লাইকস সুইম আছে এখানে, তাহলে এখানে সুইমটা কি হবে, হি লাইকস, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কারণ আমরা উপরে রুলসে পড়েছি যে লাভ, লাইক, এনজয়, ফিল, স্টপ, স্টার্ট, মাইন্ড, এই ইটিসি ভার্বের পর পরবর্তী ভার্বের সাথে আইএন যুক্ত করতে হয়। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, হি লাইকস সুইম না হয়ে হবে হচ্ছে সুইমিং। হি লাইক হি লাইকস হি লাইকস সুইমিং। আচ্ছা, এই ভার্বগুলোর পর যখনই কোনো ভার্ব আসবে, সেই ভার্বের সাথে আইএন যুক্ত করবা। এর পরবর্তী আরেকটা রুলস আছে, এটা পড়লে আমাদের শেষ। টুমোরো, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, ইন ফিউচার, ইটিসি ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স ফলো করতে হয়। অর্থাৎ এই শব্দগুলো যখন কোনো বাক্যে থাকবে তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখবা। তো আমি জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমাদের জানা আছে, তাও একটু আমি লিখে দিচ্ছি পাশে। এটা কি, সাবজেক্ট, তারপর কি হবে, শেল বা উইল, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট বলতে পারো, ভার্বের যে বেস ফর্মে লিখি, বেস ফর্ম প্লাস ইএক্সটি। আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো, যেমন টুমোরো উই উইল ড্যাশ হোম, টুমোরো উই উইল ড্যাশ হোম। এখানে ড্যাশ বলতে গেলে আমি একটা দেখতে পাচ্ছ যে একটা ব্র্যাকেটের মধ্যে গো আছে, এখানে আসলে কি গো হবে নাকি গোয়িং হবে নাকি গোস হবে নাকি যা আছে তাই হবে? যা আছে তাই হবে। তাই হবে, রাইট। কিন্তু এখানে আসলে আমার অ্যান্সারটা লেখা দরকার ছিল হচ্ছে এই যে উইল শব্দটাকে না দেওয়া দরকার ছিল, আমি উইলটাকে দিয়ে ফেলেছি। মনে করো পরীক্ষা এরকম আসলো যে নেক্সট মান্থ, নেক্সট মান্থ কমা আই ড্যাশ, মনে করো গো আছে, তারপর হচ্ছে টু, এর আগে কথা বলবো না, নেক্সট মান্থ ড্যাশ গো টু কক্সেস বাজার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, নেক্সট মান্থ আই গো টু কক্স, নেক্সট মান্থ যেহেতু আছে, তাহলে এখানে অ্যান্সার কি দাঁড়াবে, অ্যান্সার হচ্ছে উইল গো। এরকম তোমরা ফিউচার টেন্সে লিখবা।
বিষয়টা আশা করছি বুঝতে পেরেছো। এখন যদি কারো প্রবলেম থাকে, শুধু প্রবলেম যাদের আছে তারা থাকো, আর বাকিরা ঘুমাও। সকালে তোমাদের মর্নিং শিফটে যাদের ক্লাস আছে, এখন গিয়ে ঘুমাও। তা বলো, তোমাদের এখানে কার কার সমস্যা আছে একটু হাত তুলো তো দেখি, আমি তোমাদের প্রবলেম বুঝিয়ে দিব। হ্যাঁ। কার কার সমস্যা আছে একটু হাত তুলো দেখি তোমাদের, সরাসরি হাত তুলো, ভিডিওতে হাত তুলো দেখি কার সমস্যা আছে। ঠিক আছে, বলো কে কে বুঝতে পারো না, আমাকে একটু বলো, তোমরা একটু হাত তুলো কে কে বুঝতে পারো নাই, কে কে বুঝতে পারো না বলো। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, বাকি যারা বুঝতে পেরেছো তোমরা লিভ নিয়ে চলে যাও, অতটাই সময় নষ্ট করে দরকার নেই, ঘুমাও। যারা বুঝে নেই তাদের নিয়ে আমি একটু কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার রুলস 14 এর while I go to school এটা একটু বুঝাইয়া দেন, আর রুলস 16 এর বি আর বিনটা এটা একটু আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, লাইনে থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত নম্বর রুলস বলেছিলেন? স্যার রুলস 14 আর রুলস 16 পার্টটা। জি স্যার। স্যার আমাকে প্রথম থেকে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ওয়াইল, ওয়াইলের পরে সব সময় যদি ভার্ব থাকে, সরাসরি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আবারও বলছি, ওয়াইলের পর যখন কোনো একটা ভার্ব থাকবে, গো থাকুক, ডু থাকুক, প্লে থাকুক, তখন এখানে ভার্বটার সাথে আইন যুক্ত করতে হবে। কিন্তু ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, সরাসরি ওয়াইলের পরে গো আছে। কিন্তু এখানে ওয়াইলের পর যদি আমি আই দেই বা হি দেই বা সি দেই, তখন আবার যদি এখানে থাকে এরকম যে গো টু, যা আছে মনে করেন এখানে কিছু একটা আছে, তাহলে এখানে ওয়াইলের পরে যেহেতু সাবজেক্ট আছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাক পড়া হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে ওয়াইলের পরে এখানে দাঁড়াচ্ছে ওয়াজ, আর গোটা হয়ে যাবে হচ্ছে এখানে গোয়িং। এই বাক্যে ছিল শুধুমাত্র গোটা গোয়িং হয়েছে, আর এখানে কি হয়েছে, কি ওয়াজ গোয়িং হয়েছে। কেন হয়েছে? এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে একটা সাবজেক্ট আই আছে, এই জন্য এখানে ওয়াজ দিয়েছে, আর এখানে আমি কিছু দেই নাই। বা ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কার